জয়গুরু বন্ধুরা, আজকে আমার শরীরটা ভালো নেই। সকাল থেকেই কেন জানি অস্থির অস্থির লাগতেছে। প্রচণ্ড ঘামতেছি আমি। আমার বুকের বাম পাশে ধরফর ধরফর করতেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা কিছু হয়ে যাবে না তো আজকে, এরকম মনে হচ্ছে। খুবই খারাপ অবস্থায় আছি আমি। তাহলে হয়তো অনেকেই বলবেন, ক্যামেরার সামনে কেন আসলেন, ভিডিও করার জন্য কেন আসলেন? আসলাম ভালো লাগা থেকে। অর্থাৎ এতক্ষণ যে আমার কথা বললাম, এগুলো আমার কথা না। আমি যথেষ্ট ভালো আছি দয়ালের কৃপায়, মহান স্রষ্টার দয়ায়, আর আপনাদের দোয়া বা আশীর্বাদে আমি যথেষ্ট ভালো আছি। আমার মন যথেষ্ট ভালো আছে। আমার বুক ধরফরও করতেছে না, কোনো কিছু করতেছে না, করার কথা না। কারণ আমি সকালের কাজ শেষ করে দিয়েছি। সকালে এক্সারসাইজ, প্রাণায়াম, মেডিটেশন যা কিছু ছিল সব শেষ করে ক্যামেরার সামনে আসছি। অতএব আমি ভালো আছি, আমার ভালো থাকার কথা। কারণ আমার দৈহিক স্টেমিনার যথেষ্ট ভালো আছে। কেন তাহলে এই কথাগুলো বললাম? কথাগুলো বললাম, এক রোগী আমাকে বলতেছিল, মালয়েশিয়া প্রবাসী এক রোগী আমাকে বলতেছিল যে স্যার আমি ভালো নেই, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। সেই রোগী আজকে সকালে আমার কাছে কল করে বলতেছে। আমি তার কথাটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তার সমস্যাটা কি, কিভাবে সমাধান হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। আপনারা তার সমস্যার কথাগুলো শুনলে হাসতে হাসতে ফিট হয়ে যাবেন। অবশ্য যারা এই রোগের রোগী না, তারা যারা আবার এই রোগের রোগী অর্থাৎ যারা আসক্ত, তারা ভাবেন যে না ঠিকই তো হয়, আমাদেরও তো হয়। তারা আবার এইরকম ভাববেন। তার সেই রোগের লক্ষণ বা সিমটমগুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি। সেই ভদ্রলোক মালয়েশিয়াতে আছে 2 বছর হলো। এর মধ্যে প্রচুর টাকা ঋণ করে সে বিদেশে গেছে। বাবা মা খুব কষ্ট করে তাকে বিদেশে পাঠিয়েছে। দেশে কোনো কাজ টাজ করতো না। বম্বাইটে, যেটাকে বলা হয় বম্বাইটে, মানে ভব ঘুরে যেটাকে বলা হয় আর কি, কাজ টাজ কোনো কিছুই করতো না। সারাদিন বাড়িতেই থাকতো আর ঝগড়া লাগাইতো। বাড়িতে নাকি সবার সাথে ঝগড়া লাগাইতো। বাবা মাকে সে চক্ষু পাইতে দেখতে পারতো না। ওই যে বাবা মা উচিত কথা বলতো, একই কাজ বারবার করতো, সেই জন্য বাবা মা তাকে রাগারাগি করতো। বাবা মাকে সে চক্ষু পাইতে দেখতে পারতো না। বাবা কোনো রকম ধার দেনা করে তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিছে। ভাবছে যদি মালয়েশিয়া গেলে সুস্থ হয়, যদি টাকা পয়সা ইনকাম করে, বেকার বসে আছে বাড়িতে, তার সে একটা কিছু করে খাক, সেই জন্য তাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিছে। মালয়েশিয়াতে আসার পরে প্রথম 3 মাস নাকি সে কোনো কাজই করে নাই। কেন কাজ করে নাই? তার ভালো লাগতো না। এমনকি সে রুম থেকে বের হইতো না। যে কোম্পানি তাকে নিচ্ছে একটা সার্ভিসিং কোম্পানি, অর্থাৎ যারা ওই যে সিকিউরিটি গার্ড সাপ্লাই করে সেই কোম্পানি, তারা কোনো রকমে তাকে 3 মাস খাওয়াইছে, পড়াইছে, তাদের ক্যাম্পে রাখছে। তারপরে তারা যখন তাকে রাগারাগি করছে, কাজে পাঠাই দিছে, তখন সে 2 দিন কাজ করে, 3য় দিনের মাথায় সে অসুস্থ হয়ে যায়। তার আর কাজ করতে ইচ্ছে করে না। এরকমভাবে কোনো রকম ধুকে ধুকে চলতেছে। 2 বছর হইল এরকমভাবে চলতেছে। সে সুযোগ পাইতেছে না বাংলাদেশে আসার জন্য, কারণ ওই প্লেনের টিকিট কাটার টাকা নাকি তার কাছে নেই। এখন এটার জন্য সে বাবাকে চাপ দিতেছে যে কিছু টাকা পাঠাই দাও, আমি বাংলাদেশে চলে আসবো, আমার আর মালয়েশিয়াতে ভালো লাগতেছে না। এক কথায় ওই ছেলে কিছু করবে না। মেইন কথা হলো এই জায়গাটায়, ওই ছেলে কিছু করবে না, করতে চাইতেছে না। তার সমস্যাটা কি? তার সমস্যাটা হলো সন্দেহ কাজ করে।
কাজে কেন যাইতে পারে না? কারণ কাজে গেলে পরে সেখানে বিভিন্ন রকমের কাজ করতে হয়। একজন লোক তার সামনে দিয়ে গেল, তার কাছে মনে হলো যে আমার শরীরে মনে হয় তার থেকে ময়লা টয়লা লেগে গেছে। এই যে সন্দেহ, রুমের মধ্যে এসে নাকি বারবার শুধু জামা কাপড় ধুইতে থাকে, একবার ধোয়া শেষ করে আবার ধুইতে থাকে। ইতিমধ্যে রুমে যে 4-5 জন ছিল, আরও বাংলাদেশে 4-5 জন আসছে, তারা তাকে পাগল ছাগল হিসেবে গণ্য করে ফেলেছে। তারা তাকে ভাবে পাগল, তারা বুঝে ফেলেছে মানসিক রোগী, তারা বুঝে ফেলেছে। তাদের সাথে একসাথে রান্না করা খাবার খায় না, আলাদাভাবে রান্না করে খায়। তার খাবার কেউ স্পর্শ করতে পারবে না, তার রুমে কেউ আসতে পারবে না, তার বিছানায় কেউ বসতে পারবে না। এই বিষয়টা নিয়েও নাকি তার রুমমেটরা তার সাথে যথেষ্ট মজা করে। যেহেতু সে পছন্দ করে না, তার রুমমেটরা খামাখাই তার বেডের উপরে আইসা বসে, কারণ তারা মজা নেওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী দৃশ্য দেখার জন্য অপেক্ষায় থাকে। তারা নাকি ওখান থেকে উঠে গেলেই বিছানার চাদর সে আবার ধুইতে যায়। এই দৃশ্যটা দেখার জন্যই তারা তার সাথে এই কাজগুলো করে। এক কথায় মানসিক রোগীকে যেভাবে যন্ত্রণা দেওয়া যায়, তার রুমমেটরা সেগুলো করে যাচ্ছে, তারা মজা নেওয়ার জন্য। কিন্তু এই লোকটা যে আসলেই অসুস্থ, এটা তো তারা বুঝতে পারে না, তারা তো মজা নিতেছে। একদিনের এক ঘটনা সে আমার কাছে শেয়ার করলো। তার মোবাইলটা নাকি বেডে নামানো ছিল, সে তখন খাবার খাইতেছিল। তার এক রুমমেট ওই দৃশ্যটা দেখেই তার রুমে চলে আসছে মজা করার জন্য। থাবা দিয়ে তার মোবাইলটা নিয়ে মোবাইল চালাইতেছে, তখন সে নাকি ভাতের প্লেট তার দিকে ছুঁড়ে ফেলছে। তুই আমার মোবাইল ধরবি না, তুই আমার মোবাইল ধরলি কেন? এরকমভাবে তার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে। তো সেই লোক আর কোনো কিছু বলে নাই তাকে, কারণ সেই লোক জানে যে সমস্যা আছে। সেই লোক চলে গেছে। এই লোক কি করছে, ওই যে মোবাইলটা ধরছে, সেই মোবাইলটা সে পানি দিয়ে ধুইছে। পানি দিয়ে ধোয়ার পরে মোবাইল তো নষ্ট হয়ে গেছে, টাচে কাজ করে না। কেমন পাগল, বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে এমন কথা আমার কাছে বললে আমি হাসবো না কেন? সে সকালবেলা কথা বলতেছিল আর আমি হাসতেছিলাম যে এ ভয়াবহ রকমের মানসিক রোগী, অর্থাৎ সে ওসিডি পেশেন্ট। অত দামের মোবাইলটা সে নষ্ট করে ফেললো। এরকম কাজ সে নিয়মিত করে। তার ভাতের প্লেট নাকি কেউ একবার স্পর্শ করলে সেই প্লেটে সে আর ভাত খাবে না। এমনও হয় সেই প্লেট আবার ছুঁড়ে ফেলে দেয়। এরকম ভয়াবহ সমস্যার মধ্যে সে আছে। কারো সাথে সে মিশে না, কারো সাথে মিশবে নাকি তার সাথেই এখন কেউ মিশে না। রুমের যারা আছে তার সাথে মজা করে, রুমের বাহিরের লোকজন তার সাথে কথা বলে না। যেখানে কাজে যায়, কোম্পানি তাকে যেখানে কাজে পাঠায়, সেখানেও বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করে চলে আসে। একদিন কাজে গেলে সেখানে আর কাজে যাইতে পারে না, আবার অন্য কোথাও তাকে পাঠাইতে হয়। তাকে নিয়ে কোম্পানিও যথেষ্ট ঝামেলার মধ্যে আছে, প্রতিদিন তাকে গালাগালি করতেই আছে। কিন্তু সে ভুলগুলো বুঝতে পারে, কিন্তু শুধরাইতে পারে না। তার সারা রাত্রে ঘুম হয় না, সারা রাতে পাশ করে, তার ঘুম হয় না। একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে আর আসতেই থাকে। কিছুদিন যাবৎ তার মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা হলো সম্ভবত আমি আর বাঁচবো না, এরকম একটা অবস্থার মধ্যে সে আছে। সে ওখানে একজন মানসিক রোগের ডাক্তার দেখাইছে। সেই ডাক্তার নাকি তাকে ওষুধ দিয়ে দিছে। 3 মাস হলো সেই ওষুধও চলতেছে। সেই ওষুধ খাওয়ার পরে এখন তার আরেক সমস্যা তৈরি হয়েছে। সকালবেলা সে ঘুম থেকে উঠতে পারে না, রাত্রিবেলাতে তার জ্ঞান ট্যান কোনো কিছু থাকে না, গভীর ঘুমে সে চলে যায়। সকালবেলা বুঝতেই পারে না কখন 10টা-11টা বেজে গেছে। ওদিকে ডিউটিতে যেতে হবে, সকাল 7টার সময় তার কোনো খবরই নেই। এখন তার শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে গেলে নাকি মাথাটা চক্কর দেয়। সেই লোক আজকে কল করে আমার কাছে এই ইতিহাস বলতেছিল। সে আমাকে বলতেছিল যে স্যার আপনি আমাকে বাঁচান, আপনার অনেক ভিডিও আমি দেখছি, আপনার অনেক কথা আমি শুনছি, সবগুলো আমার সাথে মিল আছে, এখন স্যার আমাকে কি করতে হবে? তখন আমি তাকে বললাম যে ভিডিও দেখছেন, ভিডিওতে তো সমাধানের কথাও বলা হয়েছে, সেগুলো দেখেন নাই, সেগুলো শুনেন নাই, বুঝতে পারেন নাই? পরে বলতেছে হ্যাঁ বুঝতে পারছি, প্রত্যেকটা ভিডিওতেই তো কাউন্সেলিংয়ের কথা বলছেন, সেই কাউন্সেলিংটা কি সেটাই তো আমি বুঝতে পারিনি। তখন তাকে আমি কাউন্সেলিংয়ের কথাটা বললাম যে কাউন্সেলিং হলো এইটা, আপনি মালয়েশিয়াতেই আছেন, মালয়েশিয়াতে আপনার রুমে বা যে কোনো একটা জায়গা আপনি বেছে নেবেন,
যেখানে কোনো লোকজন থাকবে না। আধা ঘন্টা সময় আপনাকে আমার কথা শুনতে হবে। আপনার চোখ বন্ধ থাকবে, আমি শুধু কথা বলবো। অডিও কলে আমি শুধু আপনার সাথে কথা বলবো। আধা ঘন্টা সময় আমি কি বলবো তখন আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো কাজ নেই। আপনি শুধু আমার কথা শুনবেন। আমি কি করব তখন আমি জানি যে আমি কি করব, কিন্তু আমার কথাগুলো আপনাকে শুনতে হবে। অবশ্য শুনতে আপনি বাধ্য হবেন, কারণ টাকা দিতে হইতেছে। আপনি যে কাউন্সিলিং কোর্সটা করবেন আমার কাছে, আমাকে কিন্তু টাকা দিতে হবে। বলতেছে হ্যাঁ স্যার, সেটা আমি জানি। আমি বললাম আমার কাছে যদি ইমপ্রুভ না হয় তখন কি করবেন আপনি? পরে বলতেছে যে না স্যার, আপনার কাছে ইমপ্রুভ হবে, সেটা আমি জানি। কারণ আপনার ভিডিওতে যে কথা আমি শুনছি, যে কথা আপনি ভিডিওতে বলেন, ওগুলোই তো আমি যদি ধরে রাখতে পারতাম তাহলে তো আমি সুস্থ হয়ে যেতাম। কিন্তু ওই কথাগুলোই যখন আপনি কাউন্সিলিংয়ে বলবেন, আমি জানি আমি সেগুলো করব। কারণ কাউন্সিলিং করার জন্য আপনাকে টাকা দিতে হবে, সেই জন্য আপনার কথা আমি শুনতে বাধ্য হব। স্যার, আমি আপনাকে কথা দিতেছি, আপনার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আপনি আমাকে কাউন্সেলিং করান। আমি সেই লোককে কথা দিয়েছি, ঠিক আছে আজকে থেকে তাকে আমি কাউন্সেলিং করাবো। অর্থাৎ আজকে বিকেল 4টা থেকে তার কাউন্সেলিং কোর্স শুরু হবে। 7 দিনের কাউন্সেলিং কোর্স, প্রতিদিন আধা ঘন্টা করে। দেখি তাকে সঠিক পথে আনতে পারি কিনা। সে একটা ভুলের মধ্যে আছে, ভুল পথে আছে, তার আত্মবিশ্বাস কমে গেছে। মেইন কথা হলো তার আত্মবিশ্বাস কমে গেছে। কিসের কারণে? কারণ সে ছিল অলস অপদার্থ। আর এটা কিন্তু এমনি এমনি হয়নি, এর কিন্তু বেশ কিছু কারণ আছে। পারিবারিক বেশ কিছু ঝামেলার কারণে তার এই সমস্যাটা হয়েছে। বা যারা এই সমস্যায় আছেন, এরকম ওসিডি পেশেন্ট, তাদের ছোট সময়ে বেশ কিছু ঝামেলা থাকে, যেটা অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছি। ফিনান্সিয়াল প্রবলেম, অর্থাৎ পারিবারিক ফিনান্সিয়াল প্রবলেম, অভাব অনটন, প্রচণ্ড রকমের মানসিক চাপ বা ঝগড়াঝাঁটি যে সংসারে লেগেই আছে। বাবা মায়ের সাথে কারো বনিবনা নেই, সবসময় ঝগড়াঝাঁটি লেগেই আছে। আবার অনেকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, অর্থাৎ বাচ্চাদেরকে বলা হয় অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না, মানে একা করে রাখা হয়। তারা যথেষ্ট রকমের মানসিক চাপে ভুগে একটা পর্যায়ে তারা বড় হয়ে অলস হয়ে যায়। তারা কাজ দেখলে ভয় পায় এবং তাদের মনের মধ্যে, অর্থাৎ অবচেতন মনে এক ধরনের ভয় কাজ করে, এক ধরনের সন্দেহ কাজ করে। তাদের আত্মবিশ্বাসটা আস্তে আস্তে কমে যেতে থাকে। সেই জন্য তারা এই ওসিডি রোগে আক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ সন্দেহবাতিক রোগটা সৃষ্টি হয় এটা ছোট সময় থেকেই যে শিশুরা এরকম চাপের মধ্যে বড় হয়, তাদের এই সন্দেহবাতিক রোগটা হবেই। অর্থাৎ তারা ওসিডি প্রবলেমে পড়ে যায়। এখন এই যে লোকটার কথা আপনাদের আমি বললাম, যারা এই সমস্যায় আছেন, তারা তো ওই লোকের মতোই এই যে বিভিন্ন রকমের ওষুধপত্র খেয়ে যাচ্ছেন। সমাধান কি হয়েছে? সমাধান কি হবে? হওয়ার কি কথা? হওয়ার কথা না। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার মনের মধ্যে। তাহলে এই মনের রোগ দূর করার জন্য ওষুধ পাবেন কোথায়? ওষুধ কি আসছে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কি মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছে? মনের রোগের কি কোনো ওষুধ হয়? না, মনের রোগের কোনো ওষুধ হয় না। তাহলে কি করতে হবে? একটু আগেই সেই কথাটি বলেছি, কাউন্সেলিং বা সাইকোথেরাপি। অর্থাৎ কথার মাধ্যমে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে। আপনি একটা ভুলের মধ্যে আছেন, সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এটাই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। সেটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র কথা। আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলা হবে, আর কোনো কিছু না। আপনাকে যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনি যদি কথা শুনেন, যদি বুঝতে পারেন, 3 দিনের মধ্যেই আপনি রিকভার করতে পারবেন। 3 দিনের মধ্যে আপনি এখান থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। কিন্তু 7টা দিন কাউন্সেলিংটা করতে হবে।